ম্যাম, যারা কোরআন তেলাওয়াত করেন ওনারা তো এখনো আসেনি, আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি, 2-4 মিনিট। আচ্ছা, আমরা আমাদের হোমিওপ্যাথিক স্টাডি গ্রুপের 103তম ক্লাসে উপস্থিত হয়েছি সবাই। যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের আলহাজ হোসাইন স্যার আমাদের সাথে উপস্থিত আছেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা ক্লাসটা শুরু করছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আপনার কাছ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাচ্ছি। হ্যাঁ ম্যাম, আমি তো এখন মানে নিজে অবস্থায় আছি, এই মুহূর্তে মানে সম্ভব হচ্ছে না আর কি। ওকে, ঠিক আছে। আমাদের সাথে অন্য যারা আছেন, আপনারা যদি কেউ করতে চান কোরআন তেলাওয়াত, উইলিংলি প্লিজ বলতে পারেন, আমি নামটা ঘোষণা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. অনেক অনেক ধন্যবাদ ম্যাম, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন। ম্যাম, আপনার নামটা বললে ভালো হতো, শুরুতেও আপনি নামটা বলেননি, আর এখানে নামটা কুতুব নামে দেখাচ্ছে, তাই আমি আপনার নামটা ঘোষণা করতে পারিনি, সরি। আমার নাম আছে সুলতানা রহমান। যশোর থেকে বলছি, সুলতানা রহমান। ধন্যবাদ। আমরা এবার আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের একক আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত ম্যাম ডাক্তার তাহমিনা বিলকিস ম্যাম। ম্যাম আজকে আলোচনা করবেন হাইসিএমএস এর ফিলোসফিক্যাল আলোচনা। আমরা সবাই অবশ্যই ধৈর্য ধরে শুনবো, আশা করি অনেক সুন্দর আলোচনা হবে। ম্যামকে আহ্বান করছি। ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ার? শুনতে পাচ্ছি। ম্যাম, আপনি আলোচনা শুরু করতে পারেন প্লিজ। ওকে। আসসালামু আলাইকুম এবং শুভকামনা সবার জন্য। আজকের আলোচনা তো হেডিংটা শুনেই গেলেন। অন্যান্য দিনের মতন আজকে মেডিসিন নিয়ে কোনো আলোচনা তেমন করব না, এটা একটু ভিন্ন ধর্মী আলোচনা নিয়ে আপনাদের এখানে আজ সামনে আসলাম। এই আলোচনা সবাইকে ধৈর্য ধরে একটু শুনতে হবে, কারণ যদি সবটুকু না শুনে তাহলে আলোচনার মাঝখানে অল্প অল্প শুনলে কিছুই বোঝা যাবে না। তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে সবগুলো আলোচনা শুনতে। আজ আমাদের আলোচনা হচ্ছে হায়াসিয়ামাস এর উপর, হায়াসিয়ামাস এর ফিলোসফিক্যাল আলোচনা, এবং সেটা সেই ফিলোসফিক্যাল আলোচনার মধ্যে থাকছে যে লেভেল অফ সেন্স। সেই হায়াসিয়ামাস সেন্সের কোন লেভেলে কাজ করে, কিভাবে কাজ করে, সেটা ফিলোসফিক্যাল আলোচনা দিয়ে বোঝানোর চেষ্টা করব। এখন তাহলে আমাকে প্রথমেই জানতে হবে সেন্স সম্পর্কে। আমাদেরকে সেন্সের অনেকগুলো লেভেল আছে, বিভিন্ন লেভেল আছে। অনেকেই হয়তো ভাবছেন যে এটা আবার কেমন কথা, যদিও টাফ। একটু চিন্তা করেন যদি আপনারা সবাই, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে কি বোঝাতে চাইছি। কারণ অল্প সময়ের মধ্যে অত ডিটেলস বোঝানো যাবে না আর কি, সম্ভবও হবে না। আমরা জানি প্রত্যেক প্রাণীরই সেন্স বা অনুভূতি আছে, তবে মানুষের একটু বেশি সেন্সের, এটা অন্যান্য প্রাণীর থেকে। আর এই সেন্সটি হলো
স্পিরিচুয়াল ফোর্সের একটা বড় অংশ। আমরা তো জানি যে আমাদের এর মধ্যে স্পিরিচুয়াল ফোর্স আছে এবং তার খুব বড় একটা অংশ হলো সেন্স, যা এই অংশটাকে কে পরিচালিত করে? ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সের মাধ্যমে এর কর্মচঞ্চলতা শুরু হয়। আর এই ফোর্স যদি কমে যায় বডিতে, তাহলে কি হয়? শক্তিও মানুষের কমে যায়, মুভমেন্ট শক্তিও কমে যায়। ভাইটাল ফোর্সটা বিভিন্ন অর্গানগুলিকে বিভিন্ন পরিমাণ শক্তি দিয়ে পরিচালিত করে। বিভিন্ন অর্গানকে বিভিন্ন টাইপের বিভিন্ন ফোর্সের শক্তি দিয়ে অর্গানগুলিকে পরিচালিত করে। তাহলে ভাইটাল ফোর্সটা হলো আমাদের চালিকা শক্তি, আর স্পিরিচুয়াল ফোর্স হলো একটা আমাদের মধ্যে যেটা নাকি আমরা বলি আত্মা। সেই স্পিরিচুয়াল ফোর্সের যে ক্রিয়াশীল যে ফোর্সটা, সেটাই হলো ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সই আমাদেরকে সেন্স অর্গানগুলিকে দারুণ রকমের অ্যাক্টিভ রাখে। আমরা যে সেন্সের কথা বলছি তার কতগুলো লেভেল আছে আলোচনা। এটা আমরা সেই লেভেল গুলো যখন নাকি ভায়োসিমাস নিয়ে কথাটা বলবো তখন সেই আলোচনায় সেই জিনিসটা থাকবে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু লেভেল আছে। আমরা দেখেন, খেয়াল করেন, সেন্সের লেভেল আছে, কোন কোন লেভেলে গেলে ওষুধের পরিমাণ কি রকম হবে, ডোজ কেমন হবে, শক্তি এটার গভীরতা কতটুকুন হবে, এটা কতদিন কন্টিনিউ করবে, এগুলো সবই বোঝা যায় যদি সেন্স সম্পর্কে আমরা সেন্সের লেভেল সম্পর্কে জানতে পারি। তাহলে সেগুলি সব, যেমন ধর আমরা স্কিনের কথাই বলি, যখন স্কিন দেখেন, স্কিনের মধ্যে 3টা লেয়ার আছে, 3টা লেভেল আছে। কি আছে? উপরে থাকে কি এপিডার্মিস, তারপর হলো টিস্যু, তারপর হলো ডার্মিস, তারপর সাবকিউটেনিয়াস টিস্যু যেটাতে থাকে ফ্যাট। তাহলে আমরা যখন কোনো দেখি একটা ফোড়া পাসরা বা একটা কেটে গেল, তখন কি উপরে এপিডার্মিক টিস্যুটাই আসলে এফেক্টেড হয়। তারপরে ভিতরে যখন যাবে তখন হলো ডার্মিস, তারপরে অনেক ভিতরে যাবে তখন মারাত্মক আকার ধারণ করে, সেখানে অনেক ঝামেলা হয়। তাহলে দেখেন, প্রথম যে আচরণ লাগলো সেটাতে কিছু উপ করে একটা সাউন্ড করে বা শেষ, তারপরে শুকিয়ে যায়। তারপর যদি একটু ডিপ সেকেন্ড লেয়ারে যখন যাবে, লেভেলে যখন যাবে, তখন এটা ডিপ হয়ে শুকাতে সময় লাগে। তারপরে যখন একেবারে যখন সাবকিউটেনিয়াস লেভেলে চলে যাবে, তখন সেটা তো শুকানো মানে কি, এটা ডাক্তারের কাছে যাওয়া লাগবে, অনেক সময় সেলাইও করতে হয়, অনেক বিশাল একটা ব্যাপার। বিভিন্ন ধরনের সমস্যা তৈরিও হয়ে যায়, পচন শুরু হয়ে যায়, কারো কারো শুকায়, কারো অনেক দিন জবর ফুসকার মতন হয়ে যায়, এক একজনের এক এক রকমের হয়। তাহলে দেখেন, এখানে একটা স্কিন দিয়ে, সাধারণ একটা স্কিন দিয়ে উদাহরণ দিলাম যে এই যে লেভেল গুলো থাকে, এই লেভেল গুলো এক একটা লেভেলের এক এক রকমের শক্তি থাকে এবং এক একটা লেভেল এক এক রকমের প্রতিক্রিয়া করে। হ্যাঁ, তো এই জন্যই আমি সেন্সের যে লেভেল গুলো আছে, সেই সেন্সের লেভেল গুলো যখন আমরা জানতে পারবো, তাহলে অবশ্যই আমরা সেই সম্পর্কে, আমরা রোগ সম্পর্কে জানবো, রোগের প্রাদুর্ভাব সম্পর্কে জানবো, রিয়েকশন সম্পর্কে জানবো, অ্যাকশন রিয়েকশন সম্পর্কে সবই আমরা বুঝতে পারবো যদি আমরা সেন্সের লেভেল গুলি আমরা জানতে পারি। যাই হোক, এখন আমরা বলি যে এই সেন্সের লেভেল গুলো, আমরা সেন্সের লেভেল নিয়ে এই জন্য আলোচনা করতে চাচ্ছি যে আমাদের এই ব্যাপারে একটু ভালোভাবে জানা দরকার। হ্যানিম্যান ম্যাসমেরিজমের কথা বলেছেন। ম্যাসমেরিজম কিন্তু সেন্স সম্পর্কিত, ফুল সেন্সলি। ফিলোসফির কথা বলেছেন এবং এটা অর্গাননেও স্থান পেয়েছে। ফিলোসফির কথা তিনি অর্গাননে স্পষ্ট ভাবে বলেছেন। তারপরে তার সাথে বলেছেন যে ম্যাগনেটিজম, এই কথাটা বলেছেন, এটাও তিনি অর্গাননে উল্লেখ করেছেন, ম্যাগনেটিজম। তার মানে এই যে শক্তিগুলো, আমি কথা যে শক্তিগুলোর কথা বলছেন, এগুলো সবগুলি সেন্সের উপর কাজ করে এবং সেন্সের চলন শক্তির উপর কাজ করে। এবং এই যে সূক্ষ্ম প্রক্রিয়াটা, সেটা আমরা কখনো কোনো পরীক্ষা টরীক্ষা দিয়ে কোনো যন্ত্রের সাহায্যে সেটাকে আমরা পরিমাপ করতে পারি না, বুঝতে পারি না বা দেখতে পারি। অতি সূক্ষ্ম, এটা অতি সূক্ষ্ম। এখন আমরা জানি যে সেন্সের ম্যাগনেটিজমটা কি। এই সেন্সের ম্যাগনেটিজম নিয়ে এখন আমরা মেইনলি আলোচনা করব। সেন্সের মধ্যে কি আছে? সেন্সের মধ্যে 5টা অর্গান আছে, মানে 5টা ওপেনিং সাইড আছে। সেন্সের 5টা ওপেনিং সাইড আছে। কি কি আছে সেগুলো কি?
একটা হলো সাইট মানে ভিশন, আর একটা হলো হিয়ারিং শোনা, স্মেল, টাচ এবং টেস্ট। তার মানে কি কি আছে? চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। এই 5টা অর্গান গুলিকে পরিচালিত করে। ভাইটাল ফোর্স সেন্সের মাধ্যমে এই অর্গান গুলির মধ্যে চলন শক্তি সঞ্চালন করে। তো এখন এই যে ভাইটাল ফোর্সের মধ্যে যখনই কোনো সমস্যা হয় তখন এই অর্গানগুলির সমস্যার লেভেল বুঝে এই অর্গানগুলি বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানায়। টেস্টের পরিবর্তন হয়, কারো কারো স্কিনে রিঅ্যাকশন হয়, কারো স্মেল চলে যায়, কারো স্বাদ চলে যায়, কারো টাচ চলে যায়, টাচ বোধ থাকে না তাদের কোনো। এই ধরনের পরিবর্তনগুলো হয়। কখন হয়? যখন ভাইটাল ফোর্স গুলো একটু রকমের সমস্যা তৈরি হয়। এটা কিন্তু সেন্স পর্যন্ত এখনো যায়নি, এটা হলো অনেক অনেক সেন্সের অনেক দূরে। ভাইটাল ফোর্সের সেই পরিবর্তনগুলো তখন এই সেন্সের মাধ্যমে সেন্সগুলি তখন আমাদেরকে বোঝায়, শারীরিক যে শরীরের উপরে সেই অবস্থানগুলি তৈরি হয়, সিমটমগুলি তৈরি হয়, তার দিয়ে আমরা এটা বুঝতে পারি। এই ছাড়াও এই যে 5টা সেন্সের কথা বললাম, সেই ছাড়াও এর মধ্যে আছে আরেকটা সেন্স যেটাকে আমরা ব্রেইন বলি সিক্স সেন্স। এই সিক্স সেন্স কিন্তু ভীষণ স্ট্রং। সিক্স সেন্স যাদের আছে, ব্রেনটা যাদের খুবই অ্যাক্টিভ, খুবই স্ট্রং, তাদের এখানে সিক্স সেন্স বলতে একেবারে সেন্ট্রাল সেন্সকে বলছে। সেন্ট্রাল সেন্স যদি খুবই স্ট্রং থাকে তাহলে তার বোধ শক্তি অনেক বেশি। তাকে অ্যাটাক করতে গেলে অনেক কাঠখড়া পোড়াইতে হবে। যে কেউ দেখেন না, এই যে এখন করোনা ভাইরাস এলো, সবাই কি করোনা ভাইরাস দিয়ে অ্যাটাক হয়ে একেবারে শ্বাসকষ্ট হয়ে হাসপাতালে যায় না? কেন যায় না? কারণ তার ভাইটাল ফোর্স, তার যে সেন্স অর্গানটা আছে, সেই সেন্স অর্গানটা প্রচুর স্ট্রং, যার জন্য তাকে কাবু করতে পারে না। তত যখনই কাবু করবে তখনই তার বিভিন্ন ধরনের সমস্যা হবে। আর কাবু সেই মই দিয়ে যেমন আমরা ছাদে উঠতে পারি, মই দিয়ে গাছের ডগায় উঠতে পারি, তেমনি ভাইটাল ফোর্সকে আগে অ্যাটাক করে তারপর আস্তে 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 বিভিন্ন সেন্স অর্গানে চলে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় সেন্সের দিক দিয়ে। সবকিছু সেন্সের মধ্যে আমি বলবো না, কিছু সেন্সের বাইরেও কিছু আছে, তবে সেন্স নিয়ে যেহেতু কথা বলছি তাই সেইটার নিয়েই আমি আলোচনা করব। তো এখন যার যখন কোনো সেন্স কাজ করে না, ধরেন ভাইটাল ফোর্স আছে, আমার ফোর্স আছে, আমি ফোর্স আছে, কিন্তু সেই ফোর্সটা সেন্সের উপর তেমন কাজ করতে পারে, সেন্সটাকে একেবারেই সেন্সটা, কারণ সেন্সটাই হলো মানুষ হিউম্যান বিং এর, প্রত্যেকটা হিউম্যান বিং এরই একটা মেইন জিনিস সেন্স। তো সুতরাং সেন্সটা যদি দুর্বল হয়ে যায় তখন মানুষ কি করতে পারে না, মুভ করতে পারে না, ইনঅ্যাক্টিভের মতন পড়ে থাকে। তার মানে এখানে তার মুভমেন্ট টুভমেন্ট সব চলে যায় কিন্তু তার লাইফ থাকে। তার মানে যে স্পিরিচুয়াল যে ফোর্সটা আছে সেই ফোর্সটা বিদ্যমান থাকে, কিন্তু যে ভাইটাল ফোর্সটা আছে সেই ফোর্সটা তখন আর ওখানে বডিতে কাজ করে না, কারণ তার যে সবগুলো সেন্স আছে সবগুলো সেন্সকে এতই দুর্বল হয়ে যায় যে তখন তার কোনো জ্ঞান শক্তি থাকে না, শুধু শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে, আমার ভিতরে যে অর্গান গুলো আছে সেগুলো চলাচল করে ধীর গতিতে, তার কোনো সেন্স মানে বোধ শক্তি থাকে না, যেটাকে আমরা কমায় চলে গেছে। কোনোটাই এরকম কাজ করবে না তখন, যখন সেন্সটা দুর্বল থাকবে, একেবারে দুর্বল হয়ে যাবে। সেন্সটা যখন দুর্বল হয় কিভাবে সেটাও এখানে একটা, এটা নিয়েও আলোচনা করব কিভাবে সেন্সটা এরকম অবস্থা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো ভাইটাল ফোর্সটা কমে গেলে অর্গানগুলি সবগুলি শক্তি একবারে নষ্ট, অর্গানগুলি সে চলতেই পারে না, এরকম অবস্থা হয়ে যায়। আচ্ছা, তো এখন এই যে সেন্স, আমাদের যে ইন্দ্রিয় শক্তিটা, এই ইন্দ্রিয় শক্তিটা খুবই সূক্ষ্ম। আমাকে একটু আগে থেকে পড়ে আসতে হচ্ছে, কারণ এই জিনিসটা বোঝাতে হলে আগে থেকেই আমার জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আসতে হবে। যদিও আমি এখানে অনেক জায়গা থেকে গ্যাপ দিয়ে আসছি, কিন্তু জাস্ট এটা বোঝানোর জন্য, নাহলে এটা সারা রাত লেগে যাবে এটা বোঝাতে। তো যাই হোক,
আমি এখানে যেটা বলছি যে ইন্দ্রিয় শক্তিটা হলো কি খুবই সূক্ষ্ম একটা শক্তি, যেটা নাকি আমরা কোনো যন্ত্রের সাহায্যে দেখতে পারি না, বুঝতে পারি না, পাই না। তো কিন্তু এটা বিজ্ঞান কিন্তু স্বীকার করে, হিপনোটাইজ বিজ্ঞান স্বীকার করে, হিপনোটিজমটা স্বীকার করে বিজ্ঞান, যে একজন ফোর্স দিয়ে আরেকজন ফোর্সকে কাবু করতে পারে। তো এখানে হ্যানিম্যান এখানে এটাই বলছেন যে ইন্দ্রিয় শক্তি হলো সাংঘাতিক রকমের সূক্ষ্ম একটা শক্তি, এখানে অন্য কোন স্থূল শক্তি যেতে পারে না সূক্ষ্ম শক্তি ছাড়া, এর কাছে যেতে পারে না, কারোরই ক্ষমতা নাই। তাই হ্যানিম্যান সূক্ষ্ম মাত্রার থিওরি আবিষ্কার করেন। এই সূক্ষ্ম মাত্রার যে থিওরিটা আবিষ্কার করেন তিনি কিন্তু সেইটা চিন্তা করে আবিষ্কার করেছেন, সেন্স। তাহলে এই যে ম্যাসমারিজমের কথা হ্যানিম্যান তুলে এনেছেন, ম্যাসমারিজম জিনিসটা কি, তার মানে আমার যে সেন্স শক্তিকে সবল করতে হবে, প্রত্যেকটা হোমিও ডাক্তারদের সেন্স শক্তিটাকে সবল করতে হবে। এটাই কিন্তু অ্যানিম্যানের কিন্তু একটা, এটাও ওনার একটা চাওয়া যে তাদেরকে ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি সম্পন্ন হইতে হবে। তাহলে এখন এই থিওরিটা তিনি আবিষ্কার করেন, সূক্ষ্ম দেখে সূক্ষ্ম শক্তি তার কাছে যেতে পারবে, সেন্সের কাছে যেতে পারবে, অন্য কোনো শক্তি তার পক্ষে যাওয়া সম্ভব না। এবং সেই জন্য এই থিওরিটি আবিষ্কার করেন, সেটা হবে সমধর্মী, একই রকমের। এটাও আমি পরে বলবো আপনাকে, এটা নিয়ে আর অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এখানে সামান্য কিছু আমি টাচ করে যাব পরে। আচ্ছা, এখন আমরা দেখি, ধরেন একটা মানুষ সিক্স সেন্স, সে প্রচন্ড শক্তিশালী তার সেন্স অর্গান, সে আরেকটা মানুষকে যখন হিপনোটাইজ করবে তার সেন্সটা তার থেকে অনেকটাই কম থাকবে, একটু দুর্বল থাকবে, কারণ সে প্র্যাকটিস করে করে তার সেন্সটাকে প্রচন্ড রকম শক্তিশালী করে ফেলছে। যার জন্য যাকে হিপনোটাইজ করবে সেই লোকটাকে যখন সে হিপনোটাইজ করবে, কিভাবে হিপনোটাইজ করবে, তার যে সেন্স লেয়ার আছে সেই সেন্স লেয়ার দিয়ে সেন্স লেভেলটা সে পাস করে 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 সেন্ট্রাল সেন্সে চলে যাবে। যখন সেন্ট্রাল সেন্সে চলে যায় তখন সে পুরা কন্ট্রোলটা নিয়ে নেয়। কে নিয়ে নিবে? যে হিপনোটাইজ করতেছে, সে যাকে নিজে তাকে ধরিয়ে নি পেশেন্ট, সে পেশেন্টের পুরো সেন্সটাকে সে কন্ট্রোল করে ফেলবে। যখন সে তার সেন্স দিয়ে ওর সেন্সকে অ্যাটাক করে ফেলবে তখন সেই পেশেন্টের কোনো শক্তি থাকবে না। এটা হলো হিপনোটাইজের বেলায় বলছি। হিপনোটাইজের বেলায় এই জন্য আমি কথাটা আসছে কারণ সেন্সের লেভেলটা আপনাদেরকে বোঝানোর জন্য। যখন ক্যাপচার করে ফেলবে পুরা তার সেন্স অর্গানটাকে, তখন তার চলন বলন সবই আছে, সে যেভাবে চালাবে সেভাবেই চলবে। সে যদি বলে এখন চলো, এখন এটা খাও, খাবে। এখন বলবে যে না তোমার এখন এটা করার দরকার নেই, সেও বলবে না আমার তোমার এখন এটা করার দরকার নেই। তো এইরকম তার মতো করে চলবে, তার সেন্সটাকে সে ক্যাপচার করে তার মতো করে চালাচ্ছে। যেমন একটা রাজা যদি আরেকটা দেশকে দখল করে তাহলে ওই রাজার মতো অনুযায়ী ওই দেশটা চলে, অন্য রাজার মতো সেই দেশে যে রাজা ছিল সেই অনুযায়ী কিন্তু চলে না। ঠিক সেইমই পৃথিবীটা, বডিটা কিন্তু একটা দেশ, মনে করে একটা দেশ, বডিটা একটা দেশের রাজত্ব করে মেন্টাল ফোর্সটা। এবং সেখানে যদি একজন হিপনোটাইজ যারা করবে তারা যদি তাকে কন্ট্রোল করে তখন তার কোনো, সেই রোগীর কোনো নিজস্ব কোনো শক্তি থাকবে না, সে চলাফেরা করবে কিন্তু তার অনুমতি দিয়ে, তার কথা দিয়ে চলবে। এই যে যখন হিপনোটাইজ করবে তখন তার কতগুলি লেভেল থাকে, সেই লেভেলটা পাস করে 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 এক সময় হালকা হালকা আস্তে ঘুম আসবে, তারপরে সে বিভিন্ন তার মতো করে সে চিন্তা করবে, তারপরে তার মতো করে চিন্তা করবে, তারপর আস্তে 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 দেখবেন নিজের মতো করে একটা লেভেলে যখন চলে যাবে তখন সে সম্পূর্ণ তার মানে যে হিপনোটাইজ করতেছে তার আয়ত্তে চলে যাবে। এই যে এই লেভেলগুলি জানতে হবে, কোন লেভেলে একটা রোগীর পজিশন কিরকম থাকে, সেই জন্য লেভেলটাকে আমি তুলে এনেছি। আচ্ছা, তাহলে আমি বলি হায়োসিয়ামাসের ব্যাপার। এখন আসতেছে হায়োসিয়ামাসের ব্যাপার। হায়োসিয়ামাসের বেলায় কি আসে? হায়োসিয়ামাস, ট্রেমো, বেল, এগুলি প্রত্যেকের বেলায় আছে কি প্রত্যেকের বেলায় আক্ষেপ আছে, স্পাজম আছে, প্রলাপ আছে ইত্যাদি। এই জিনিসগুলো তাদের মধ্যে এই মেডিসিনের সিমটমের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই যে তিনটা যে আমি মেডিসিনের নাম বললাম, আরো অনেক মেডিসিন আছে, তিনটাই চোখে পড়ে বেশি। এই মেডিসিন তিনটাকে ন্যাশ কি বলেছেন? ট্রায়ো বলে আখ্যায়িত করেছেন, কারণ তিনটা একই ধরনের, একই সিমটম, একই আক্ষেপ, একই সবই একই রকম, বেশিরভাগই স্ট্রেমোনিয়ামটা।
আচ্ছা, তো এই তিনটাই সেন্সের উপর কাজ করে। এখন আমরা আগের আলোচনায় ছিল হায়োসিয়ামাস কিসের স্নায়ুমণ্ডলীর উপর ভীষণভাবে কাজ করে, স্টেমো স্নায়ুমণ্ডলীর উপর এবং বেলো স্নায়ুমণ্ডলের উপর কাজ করে। এখন এই যে তিনটা মেডিসিনের লেভেলটা জানো, ঠিক আছে? তিনটা মেডিসিনের সেন্সের কোন লেভেলে কোন মেডিসিনটা আছে সেটা আমরা জানার চেষ্টা করব। তো হায়োসিয়ামাস কিন্তু সেন্স লেভেল এবং রক্ত সংবহন যন্ত্রের উপরও কাজ করে, সংবহন যন্ত্রের উপরও সে কাজ করে হায়োসিয়ামাস, এবং ফুল বডিটাকে সে কন্ট্রোল করে ফেলে হায়োসিয়ামাস। এই হায়োসিয়ামাসকে ডক্টর বরিক কি বলেছেন, হায়োসিয়ামাসকে কিভাবে ব্যাখ্যা করেছেন দেখেন, উনি কিভাবে কথাটা বলেছেন, ওটা ব্যাখ্যা করতে যেই আজকে এতটুকু বড় জায়গায় এসছে। তো ওটা কিভাবে বলেছেন, হায়োসিয়ামাস হলো ডিস্টার্ব দ্য নার্ভাস সিস্টেম প্রফাউন্ডলি, ডিস্টার্ব দ্য নার্ভাস সিস্টেম প্রফাউন্ডলি। কে করে? সাম ডায়াবলিক্যাল ফোর্স। তাহলে সাম ডায়াবলিক্যাল ফোর্স ডিস্টার্ব দ্য নার্ভাস সিস্টেম প্রফাউন্ডলি। কিরকম ভাবে? সাংঘাতিক রকমের একটা ইয়ে করে। জাস্ট এ মিনিট। লাস্ট ভিডিওটা চলছে। সরি, আচ্ছা, এই প্রেক্ষিতে আমরা যদি বলি, এই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে হায়োসিয়ামাস ডিস্টার্ব দ্য নার্ভাস সিস্টেম প্রফাউন্ডলি, এবং কে করে? সাম ডায়াবলিক্যাল ফোর্স। তো তিনি এটা বলেন, তিনি এরপর তিনি আরো বলছেন, কি বলছেন? এই যে ডায়াবলিক্যাল ফোর্সটা কি করে? নার্ভাস সিস্টেমকে পুরো কন্ট্রোল করে। তো ওই যে ডায়াবলিক্যাল ফোর্স বলছে, তার মানে কি একটা অশরীরী বলতে আমরা কি বুঝি? অশরীরী বলতে বলে আমরা দুশ্চরিত্রের একটা কিছু, তাই না? খুবই দুষ্ট প্রকৃতির একটা কিছু, এইরকম বুঝি। তিনি আরো কি বলছেন? This diabolical force took the position of the brain. সে ব্রেনের পজিশনটাকে সে ক্যাপচার করে ফেলে, diabolical ফোর্সটা, and prevented its function, এবং তার ফাংশনটাকেও প্রিভেন্ট, যেটা নাকি আমি আগে বলে আসছি হিপনোটাইজ কিভাবে করে, হিপনোটাইজ করে আরেকজনের কর্তৃত্ব কিভাবে নেয়, ব্রেনটাকে কিভাবে ক্যাপচার করতে, ব্রেনের মধ্যে কিভাবে আরেকজন এসে রাজত্ব করে। এটা কি কখনো কোনো পরীক্ষা দিয়ে কোনো মেশিন দিয়ে খুঁজে পাওয়া যাবে? কিন্তু এটা সায়েন্স স্বীকার করে, কিন্তু অ্যানিমেলেরা এটা সায়েন্স স্বীকার করতে চায় না, সেটার মধ্যেও ঝামেলা আছে, সেটা বিভিন্ন কারণে চায় না, সেটা অন্য জিনিস। তাহলে আমরা এখন এখানে আমরা এটা বলতেছি যে this diabolical force took the position of the brain and prevented its function. তার মানে হায়োসিয়ামাসের রোগীর সেল কেন দুর্বল থাকে? কারণ সে আরেকটা ডিভিল এর আন্ডারে থাকে, ক্যাপচারে থাকে, বা দুষ্ট একটা চরিত্রে, দুষ্ট একটা দোষের, দুষ্ট একটা রোগ বীজের কন্ট্রোলে সে চলে যায়, এবং তাকে এত দুর্বল করে বলে তার নিজস্ব বলতে কিছু থাকে না, সে বুঝে না, সে এত দুর্বল হয়ে যায়। কিন্তু খেয়াল করেন, দেখেন বেল কিন্তু এত দুর্বল হয় না, বেল মুভমেন্ট করে না কিসের জন্য? সে ভালো লাগে না, সে কষ্ট পায়, ব্যথা বেদনা সবকিছুই তার বৃদ্ধি পায়, সেই জন্য করে না, চুপচাপ শুয়ে থাকে। আর স্টেমো সে তার সেন্স আছে, সে হইচই করে, চিলাচিলি করে, স্টেমোটাও তাই একই করে। কিন্তু হায়োসিয়ামাস করতে চায়, কারণ তার মধ্যে তো দুষ্ট আত্মা আছে, কিন্তু সে এত গভীরে চলে যায় যে তার পক্ষে সে নড়াচড়া করা, মুভমেন্ট করা সম্ভব, সে চেতনা হারায় ফেলে, জ্ঞানহীন হয়ে যায়। কিন্তু স্টেমও কখনো জ্ঞানহীন হয় না, আর বেলও কখনো জ্ঞানহীন হয় না। জ্ঞানহীন কখন হয়? আমি আগে এক জায়গায় বলেছি, যখন সেন্ট্রাল সেন্সকে
আক্রান্ত করে ফেলে, সেন্ট্রাল সেন্স যখন আরেকটা কিছুর আন্ডারে চলে যায় তখন সম্পূর্ণ রকমের দুর্বল করে ফেলে মানুষের বডিটাকে, মানুষটাকে পুরা দুর্বল হয়ে যায়, সে মুভ করতে পারে না, সে আনকনসিয়াস অবস্থায় থাকে, কোমাতে চলে যায়, এরকম অবস্থা। যেটা নাকি হয়, যেমন ধরেন অ্যানেস্থেসিয়া যদি আমরা করি, তাহলে অ্যানেস্থেসিয়া লেভেল আছে, সেন্স লেভেল আছে, কোন লেভেল পর্যন্ত গেলে একটা লেভেল থাকবে, সেন্ট্রাল লেভেলের থেকে আরো একটা এক গ্রেড নিচে লেভেল পর্যন্ত যখন থাকবে তখন এই 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 অ্যানেস্থেসিয়াটা ওই ওই লেভেল পর্যন্ত করা হয়, যাতে যদি বেশি পরিমাণ করে তাহলে সেই জ্ঞান আর ফেরত আসে না, সে ওখানেই মারা যায়। কিন্তু এই পর্যন্ত লেভেলে করে যেন সে আনকনসিয়াস অবস্থায় থাকে, তাকে কাটক মারক যাই করুক কিচ্ছু বলতে পারে না, কিন্তু তার জান থাকে, দম আসা যাওয়া করে, ব্লাড চলছে, সবই চলছে, স্পিরিচুয়াল ফোর্স ঠিকই আছে, তার নিজস্ব শক্তি ঠিকই আছে, কিন্তু তার চলন শক্তি একেবারেই নেই এবং বোধ শক্তিও নেই, কোনো ধরনের সেন্সেশনের শক্তি তার থাকে না। কেন থাকে না? সেন্সের সেই লেভেল পর্যন্ত যদি আমি অ্যানেস্থেসিয়া করি তখন তাদের থাকে না, এই যে এই লেভেলটা থাকে না। এই জন্যই সেন্সের লেভেল দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায়, গুরুদের গভীরতাও বোঝা যায়। যাই হোক, আপনারা কি আমার কথা কি কিছু বুঝতে পারছেন নাকি, না শুধু আমি বলেই যাচ্ছি? অনেক সুন্দর তাহমিনা ম্যাম, অনেক সুন্দর। বেস্ট অফ লাক। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে দুর্বল হয়ে পড়ে। এখন আমরা অনেক সময় বলি যে হায়োসিয়ামাস এর রোগীরা দুশ্চরিত্রে থাকে, তারপরে তারা কাপড় চোপড় খুলে ফেলে, কিন্তু ওখানে যে উইলিয়াম বোরিক বলছেন যে একটা ডায়াবলিক্যাল ফোর্স, একটা দুশ্চরিত্রের একটা ইয়ে, এই এই যে ফোর্স, এটা এমন এক শক্তিটাকে এমন ভাবে সেন্সলেস করে ফেলে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায় বলে না মানুষে, তাহলে সে যে কি করছে সেটা তো তার সেন্সে নাই, তাকে বোধ শক্তি হারায় ফেলে, তার বোকা হয়ে যায়, যার জন্য সে ডাক্তারের কাছে আসলে সে কিভাবে আসলো, কি পরে আসলো, কিভাবে থাকলো, সেটা কিন্তু তার মাথার মধ্যে থাকে না, এটা যে খারাপ সেটাই সে বোঝে না। সুতরাং তাকে আমি আমি মানুষটাকে আমি বলতে পারি না সে নির্লজ্জ, কারণ তার তো বোধ শক্তি নাই, সেই জন্য আমি তাকে নির্লজ্জ বলবো না, অবশ্যই নির্লজ্জ ভাবে আখ্যায়িত করবো না, তার সে বোধ শক্তিহীন, তার বোধটাকে ড্যামেজ করে ফেলছে, তার বোধকে ইনঅ্যাক্টিভ করে ফেলছে, যার জন্য সে ফিল করতে পারছে না যে এটা লজ্জাজনক জিনিস, এটা ঠিক না। তাছাড়া আরেকটা জিনিস আছে, তার শরীরে সবসময় স্পাজম হয়, শরীরের বিভিন্ন অংশ, যে যখন হায়োসিয়ামাস রোগী যখন সেন্সলেস হয়ে যায় তখন শুয়ে থাকলেও তার শরীরের বিভিন্ন মাসেল গুলো কাঁপছে, তো সবসময় তার মধ্যে একটা এরকম একটা কাঁপা একটা ভাব থাকে, এবং সেটা তার সেন্সের মধ্যে কাঁপার একটা স্পাজমিক একটা ভাব থাকে, যার ফলে সে সবসময় একটা না একটা কিছু করতে থাকে, একটা না একটা কিছু করতে থাকে, সেটা কাপড় ধরে টানতে থাকুক, বিছানা খুঁড়তে থাকুক, আর চিন্তাতে থাকুক। যেমন আমি একটা পেশেন্টের কথা বলতে পারি, উনি এখনো আছেন জীবিত, উনি আসলে কিন্তু ব্যক্তি জীবনে তিনি খুবই ভালো মানুষ, খুব অনেস্ট মানুষ, এবং খুবই ভদ্র একজন মানুষ, কিন্তু বর্তমানে উনি একেবারেই সেন্সলেস হয়ে গেছেন, উনি গায়ে কাপড়ই রাখেন না, একেবারে ফুল খুলে ফেলে। তো সেই জন্য আমি তাকে নির্লজ্জ বলবো না, কারণ তার তো সেন্স নাই, সেন্সই তো নাই, সে তো খায়, ভালো বুঝে, কেউ জিজ্ঞেস করলে হ্যাঁ কেমন আছো, হ্যাঁ ভালো আছি, হ্যান সবই বলে, কিন্তু তার বোধ শক্তি নেই যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা ভালো না, এটা খারাপ, এই সেন্সেশন তার মধ্যে নাই। তা আমি, সবাই যদিও বলে যে এটা, কিন্তু আমি কখনো পেশেন্টদেরকে নির্লজ্জ ভাবে বলি না যে এটা নির্লজ্জ, তার বোধ শক্তি কম, তার বোধ শক্তি নাই, তার বোধ শক্তি কিছুটা লো লো ক্যাটাগরি, সেটা হতে পারে। সুতরাং এরকম আরেকটা জিনিস জানি, রোগের একটা হলো শরীরকে যে এত দুর্বল করে থাকে, এত দুর্বল হয়ে যায় যে তার আচ্ছা, এখানে মনে হয় আমার একটা চিত্র দেখালে ভালো হয়। আচ্ছা, আমরা সবসময় জানি যে রোগ বীজ কি করে, দুর্বল পয়েন্টে অ্যাটাক করে, রোগ বীজ সবসময় দুর্বল পয়েন্টে অ্যাটাক করে, এবং হায়োসিয়ামাস এর রোগের দুর্বল পয়েন্টটা হলো স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রের মধ্যে অ্যাটাক করে। আরেকজনের দুর্বল পয়েন্ট হলো লাঙে অ্যাটাক করে, কারো হার্টে অ্যাটাক করে, পারিবারিক সূত্রের থেকে আসছে বা হিস্ট্রি থেকে আসছে,
তার টিবি ছিল, ক্যান্সার ছিল বা উন্মুক্ত ডায়াবেটিস গুলো ছিল, সেই অনুযায়ী তার ওই এক একটা পেশেন্টের এক এক জায়গায় অর্গানটা, বাবার ছিল ডায়াবেটিস কিন্তু ছেলের তো ডায়াবেটিস হয় নাই বা মেয়ের তো ডায়াবেটিস হয় নাই, কিন্তু ডায়াবেটিস না হলে কি হবে, ডায়াবেটিসের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু তার বডিতে ক্যারি করছে, সুতরাং তার যেই পয়েন্টটা উইক থাকবে সেই পয়েন্টটাকেই অ্যাটাক করবে। সে অ্যাটাকের চেহারাটা কেমন সেই হিসাবে চিন্তা করে আমরা মেডিসিনটা অ্যাপ্লাই করি, সাথে অ্যাপ্লাই করি যে পূর্বপুরুষ থেকে যে ক্যারি করে নিয়ে আসছে সেটার জন্য। কিন্তু প্রথমে আমরা অ্যাপ্লাই করব যে এটা তাকে কোন অর্গানটাকে অ্যাটাক করা হয়েছে, অ্যাটাক করেছে ওইটা, এবং সেটার সিমটম গুলো কি। যাই হোক, সেটা অন্য জায়গায় চলে গেলাম, আমি ফিরে আসলাম আবার পড়াতে। তো আচ্ছা, যেহেতু হাইসেমাস রোগীর নার্ভাস সিস্টেমটা দুর্বল, তাই আক্রান্ত দুর্বল, তাহলে তার নার্ভাস সিস্টেমটাই অ্যাটাক হচ্ছে বেশি, এবং নার্ভাস সিস্টেমের সাথে সাথে যে অর্গান গুলো আছে সেগুলো অ্যাটাক হচ্ছে, এবং সে অতি দুর্বল। নার্ভাস সিস্টেমের সেন্ট্রাল নার্ভার যেখানে সে অ্যাটাক করে, সেই জন্য হাইসেমাস অত্যন্ত দুর্বল হয়ে যায়। আর স্টেমও তেমন কিন্তু দুর্বল হয় না, স্টেমোর সেন্স ভালো থাকে, স্টেমোনিয়াম যেটা আর কি, স্টেমোনিয়ামের সেন্স খুব ভালো থাকে। এখন আমরা দেখি স্টেমোনিয়াস ও নিয়াম ও হায়োসিয়ামাসের মধ্যে পার্থক্য কি। পার্থক্য হলো স্নায়ুমণ্ডলের সেন্স অর্গান গুলো হায়োসিয়ামাসের মতো তো দুর্বল হয় নাই, তাই আক্রান্ত সেন্স এত গভীরে যেতে পারে না। হায়োসিয়ামাসের সেন্স যেরকম দুর্বল, হায়োসিয়ামাসের যেমন সেন্ট্রাল সেন্সে আক্রমণ করে, কিন্তু স্টেমোনিয়ামের এত ডিপে যায় না, ডিপ লেভেলে যায় না, ডিপ লেভেলের থেকে একটু বাইরে থাকে, যার জন্য সে দুর্বলতাটা এত বেশি আসে না, হায়োজের মতো থাকে না, এত গভীরেও হয় না। আচ্ছা, এখানে আমার মনে হয় একটা পিকচার দেখানো দরকার। আর তার মধ্যে আছে বেলের কথা বলি। বেলে কিন্তু অনেক ইয়ে থাকে, মানে অনেক দূরে থাকে, স্টেমের থেকেও দূরে থাকে, স্টেমোনিয়ামের থেকেও দূরে থাকে। হায়োসিয়ামাস সেন্সের একবারই সেন্ট্রাল সেন্সের কাছে থাকে, লেভেলে থাকে, আর স্টেমোনিয়াম একটু দূরে অবস্থান করে, তাই সেন্স তার একটু ভালো থাকে, এবং বেলের অবস্থান আরো দূরে থাকে, স্টেমোর থেকে দূরে থাকে, তাহলে বেলের রোগীরা আরো সবল থাকে। এখন আমি উল্টা দিকে যাই, বেল থেকে যাই। বেল ধরেন স্টেমো, হায়োসিয়ামাস যদি ফার্স্ট গ্রেড হয়, সেকেন্ড গ্রেড যদি স্টেমো হয়, বেল হবে থার্ড গ্রেড। তাহলে আমি থার্ড গ্রেড থেকে যাই, থার্ড লেভেল থেকে যাই। থার্ড লেভেল যেহেতু শক্তি বেশি, বেলের শক্তি বেশি, বেলের মুখ লাল হয়ে যায়, বেল উত্তেজিত হতে পারে, বেল মুভ করতে পারে, কিন্তু তার শরীরে ব্যথা দেখে মুভ করে না, সে পারে মুভ করতে, ইচ্ছা করলেই সে পারে। আর স্টেমোরও একই অবস্থা, স্টেমো সে বোধ শক্তি আছে তার, সে রাগ হতে পারে, সে চিল্লাচিল্লি করতে পারে, সে সবকিছু করতে পারে স্টেমো, কারণ বেলের থেকে তার আছে, কিন্তু বেল যেরকম শক্তি আছে স্টেমোর ততটা নাই। আর হায়োসিয়ামাসের চিল্লাচিল্লি করতে পারে, কিন্তু দুর্বলতার জন্য করে না, সেও চিল্লাচিল্লি করে কিন্তু দুর্বলতার জন্য, এতই দুর্বল, সে একেবারে সেন্ট্রাল নার্ভের কাছাকাছি থাকে। যার জন্য আমি এখানে একটা ছবি দেখাই, তাহলে হয়তো বা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে ছবিটা। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে সেন্সের কয়টা ইয়ে আছে, সাইড আছে, এই যে 5 সেন্স, চোখ, নাক, কান, ত্বক, স্মেল নেওয়ার জন্য সেন্স। তারপরে দেখেন 6 সেন্সে হলো ব্রেন, সবগুলো আছে 6 সেন্ট্রাল সেন্স, ব্রেন। এই যে হলো, এইটা হলো
আমরা যে সম্মোহন শক্তি যেটা আছে সেটা, এই যে সেন্ট্রাল আছে একেবারে মিডলে যেটা আছে সেটা সেন্ট্রাল, সেটা যখন আক্রান্ত হয়ে যায় বা কাছাকাছি যখন আক্রান্ত হয়ে যায় তখন তার ব্রেনটাকে কন্ট্রোল করতে পারে আরেকটা সেন্স, তার সেন্সটাকে কন্ট্রোল করতে পারে আরেকটা সেন্স। তখন তার এই যে এই সার্কেল গুলো কোনো কাজ করে না, সেন্ট্রাল নার্ভ ছাড়া কোনো কাজ করে না, ইনএক্টিভ হয়ে যায়, সম্পূর্ণ রকমের ইনএক্টিভ। এই যে সার্কেল গুলো আছে এগুলো সম্পূর্ণ ইনএক্টিভ হয়ে যায় তাকে। এখন এই যে সার্কেল গুলো আছে এইগুলি এক একটা লেভেল, ব্রেইনের এক একটা লেভেল, এক একটা স্তরে। যেমন ধরেন হায়োসিয়ামাস যদি সেন্ট্রালের একেবারেই কাছাকাছি থাকে তাহলে তার কোনো বোধ শক্তি থাকবে না, সে নির্বোধ হয়ে যাবে এবং তার হায়োসিয়ামাস তো আবার রক্ত সংবহনতন্ত্রকেও কন্ট্রোল করে, ফলে তার বিভিন্ন জায়গায় রক্ত সংবহনতন্ত্রটাও বাধাপ্রাপ্ত হয়। তারপরে এইখানে হায়োসিয়ামাস একেবারে সেন্টারের কাছাকাছি থাকে, তো এরপরে হয় দুইটা গ্যাপ দিয়ে তারপরে আসতেছে হলো স্টেমোনিয়াম দেখেন সেন্ট্রালের কাছাকাছি অনেকটাই, কিন্তু স্টেমোনিয়াম একটু দূরে থাকবে। একটু দূরে যখন থাকবে তখন তার সেন্স ঠিকই থাকবে, কিন্তু সে প্রলাপ বলবে, এটা করবে, এই করুক না কেন তার শারীরিক ভাবে এত দুর্বল হবে না, অজ্ঞান হবে না, একেবারেই সেন্সলেস হবে না, সেন্স তার থাকবে। আর বেলের সেন্স পুরাপুরি থাকবে। সে প্রলাপের বেলায়, সে হয়তো জ্বরের বেলা হয়তো শুধু প্রলাপের বেলায় এবং কোনো ব্যথা ট্যাথা হলে মুভ করে না, সে কিন্তু মুভ বেল করতে পারে, কিন্তু বেল কিন্তু এত বেশি দূরে থাকবে না। এবং আরো যে বড় একেবারে বাইরের দিকে যেগুলো চলে আসছে সেগুলো হলো সেন্সের অন্যান্য অর্গান, নর্মাল অর্গানগুলো, হ্যাঁ নর্মাল যে সিমটম গুলো আমরা দেখি। যেমন ধরুন একটা বড় একটা বোলের উপরে যদি আপনি উপর থেকে একটা পাথর ফেলেন বা একটা কিছু ফেলেন ভারী জিনিস, তাহলে টুপ করে একটা শব্দ হয়ে ওয়েভ গুলো আস্তে আস্তে সেন্টার থেকে ওয়েভ গুলো আস্তে আস্তে কিনারের দিকে চলে যাবে, তাই না? এই যে ওয়েভ গুলি কিনারের দিকে চলে যাবে, বা একটা চামচ বা একটা বড় একটা কিছু দিয়ে ঘুটলে দেখবেন পানিগুলি ঘুরছে। এখন ওই বাইরের দিকে যেই মানে বোলের চারপাশে যেই সার্কেলটা আছে সেই সার্কেলে যদি আপনি কাঠি দেন একটা, তাহলে পানিটা ছিটকে পড়ে যাবে বাইরে। কিন্তু সেন্টারে যখন কাঠি দিবেন তখন পানিটা আস্তে করে ঘোরাটা আস্তে করে বন্ধ হয়ে যাবে, মানে আর ঘুরতে পারবেন সেন্টারে যখন কাঠিটা দিবেন। কিন্তু যখন আপনি সাইডে কাঠিটা ধরবেন তখন দেখবেন পানিটা ঠাস করে ছিটে অন্য জায়গায় পড়ে গেছে। মানুষের ভিতরেরও ঠিক একই রকম, যখন এটা সাইডের দিকে থাকে, সেন্টারের সাইডের দিকে যখন থাকবে তখন সেই সাইডের গুলো আমাদের বহিঃপ্রকাশ আসে বডিতে বিভিন্ন ভাবে, প্রকট ভাবে আসে। এবং যখন আরেকটু ভিতরে যায় প্রকট ভাবে আসে না, কিন্তু ডিপনেসটা বেশি আসে, আরো ডিপে যায়, আরো মানুষকে আরো দুর্বল করে থাকে। এবং সেটার বলে কি আমরা বলি না যে আল্লাহ এইটা দেখলে মনে হয় উনি সুস্থ মানুষ, কিন্তু উনি এত দুর্বল, ওনাকে কত পাওয়ার দিবে। তখন আমাকে দরকার হবে তার সেন্সটা কতটুকু শক্তিশালী, আমাকে সেটা জানতে হবে, সেন্স লেভেলটা কতটুকু। সেন্স লেভেল যদি আমরা জানতে পারি তাহলে আমাদের শক্তির পরিমাণ, মেডিসিনের কি পরিমাণ শক্তি দিব, কতদিন থাকবে, ওষুধটা কতদিন চলা দরকার, কতদিন পরে রোগীটা সুস্থ হয়ে যাবে, সেন্স জানতে পারলে আমরা ডেফিনেটলি বলতে পারবো এই রোগীটা এতদিনে সুস্থ হবে, বা এই রোগীটার শক্তি এত দিতে হবে, এই রোগীটা এই পর্যন্ত শক্তি দিয়ে তারপরে তাকে আসল মানে বায়োজেনেটিক ট্রিটমেন্ট দিতে হবে। প্রথমে তাকে আমার এইভাবে কিউর করতে হবে, কারণ সে সেন্ট্রাল নার্ভ যেটা আছে, সেন্ট্রাল সেন্স যেটা আছে সেটা অত্যন্ত দুর্বল। সুতরাং সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, বাহ্যিক ভাবে যে সিমটমটা প্রকাশ পাইলো সেটাকে আমাকে আস্তে আস্তে রিকভার করে কিছুটা শক্তি সেন্টারে দেওয়ার পর যখন দেখবো যে মোটামুটি আমার কিছু কিছু লক্ষণ আমি যেগুলো বললাম যে তার এই জিনিসগুলো হয়, তো এই জিনিসগুলো হায়োসিয়ামাস পড়ানোর বেলায় বলেছি আমি, তখন তার বিভিন্ন সেন্স আসবে, আনকনসিয়াস হবে না, তারপরে দুর্বলতা অনেক কমে যাবে, ভীষণ থাকবে। তো এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে কতগুলি উইকনেস থাকবে সেগুলো চলে যাবে, তখন আমি সেন্স সম্পর্কে অনেকটা ধারণা করতে পারবো, বুদ্ধিটা একটু খুলবে, মনে থাকবে, বুদ্ধি খুলবে, বুঝতে পারবে, খারাপ ভালো বুঝতে পারবে। এই যে এই ধরনের সেন্স যখন আস্তে 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 গ্রো আপ হবে তখন আমি আস্তে আস্তে তাকে একটা ডিপ মেডিসিন দিব এবং তাও নিম্ন শক্তি দিয়ে দেব। কিন্তু যদি দেখি আমরা রোগী দুর্বল হয়ে গেছে শারীরিক ভাবে কিন্তু নার্ভের দিক দিয়ে সে সাংঘাতিক রকমের শক্ত, তখন আমার হাই পটেন্সি দিতে কোনো অসুবিধাই হবে না, কারণ সে সেটা টলার করতে পারে। সেখানে যে ভূমিকম্পটা হবে ওষুধ দেওয়ার পরে, সেই ওষুধের জীবনের শক্তির সাথে যে ভূমিকম্পটা হবে, সেই ভূমিকম্প যে তুলপাটটা হবে সেটা সে সহ্য করার মতন সেন্স তার মধ্যে প্রবল আছে।
সেই জন্য আমাদেরকে কারোর কাছে চিল্লাচিল্লি করতে হবে না যে এটার পাওয়ার কত দিব, কতদিন যাবে, কিভাবে দিব, এগুলি বলার কোনো দরকার হবে না যদি আমরা সেন্স সম্পর্কে খুব ভালোভাবে জানি। একটা মানুষ দেখলে খুব সুস্থ টুস্থ, খুব মোটা সোটা মোটা তাজা, কিন্তু তারও সেন্স যদি দুর্বল থাকে, সে সত্যি দুর্বল, তাকে আমি হাই পাওয়ার অবশ্যই দিতে পারবো না। হাই পাওয়ারের কোনো মেডিসিন দিতে বা গভীর ক্রিয়াশীল মেডিসিন হাই পাওয়ারে দিতেই পারবো না ফার্স্ট টাইমে। আচ্ছা, যাই হোক, আমি কি কোথায় চলে গেলাম? আচ্ছা, এখানে এই যে একই এই যে ওই রাউন্ডটাই এখানে দেখাচ্ছি যে সেন্ট্রাল অরেঞ্জ কালারের যেটা, এটা হলো সেন্ট্রাল নার্ভ। এটার পাশে যে ডট ডট করে একটু বড় করে দেওয়া আছে, এটা যদি হাইপোথ্যালামাস থাকে তাহলে স্ট্রেমোনিয়াম থাকবে আর পরেরটাতে, বেল থাকবে তার পরেরটাতে। আর এই যে বাকি যে সার্কেল গুলো আছে, সেই সার্কেল গুলিতে অন্যান্য যে সিমটম গুলি আছে সেগুলো তো যাবো না আমি। এখন এই দেখেন, আমি যে কিছুক্ষণ আগে যে ত্বকের লেয়ার দেখছেন, ত্বকের লেভেল, এপিডার্মিস, ডার্মিস, তারপরে সাবকিউটেনিয়াস ফ্যাটাল লেভেল। এইখানেও একই রকম ভাবে আপনাদেরকে উদাহরণ দিয়ে বলেছি আমি, এখানেও উদাহরণ দিয়ে বলেছি। এইখানে আরেকটা জিনিস আমি এখানে করে রেখেছি, একে রেখেছি, দেখেন এই যে সেন্ট্রাল নার্ভ যদি কোনো সম্মোহন করা হয়, যদি তাকে হিপনোটাইজ করা হয়, এই যে এ থেকে হিপনোটাইজ মনে করি আমি এটা রোগ জীবাণু, এ থেকে প্রথমে সে ঢুকলো এবং সেন্ট্রাল নার্ভটাকে এ বি সি ডি, ডি তে এসে ইটা যদি সেন্ট্রাল নার্ভ থাকে, ডি তে এসে যখন আসবে তখন সে সম্পূর্ণরূপে অজ্ঞান হয়ে যাবে আর এবং শক্তিহীন হয়ে যাবে। আবার এটা যেমন কারো কাছ থেকে কোনো বংশ থেকে নিয়ে আসা, কোনো জীবাণু নিয়ে আসা বা কোনো সিমটম তার মধ্যে আছে, বাবা মা থেকে আনলো, দাদা যাই হোক, বংশানুক্রমে যে সমস্যাগুলো হয়, সেটা ধরেন আমার নার্ভের মধ্যে, বডিতে বা যে কোনো জায়গায় যদি থাকে, নার্ভের কথাই আগে বলি, নার্ভে যদি থাকে, আমি তার দেখবো যে এ পজিশনে আছে, এ জায়গায় আছে, তার প্রায় সময়টা সে দুর্বল হয়ে যায়, তারপরে শারীরিক গ্রোথ কমে যায়, তারপরে শরীরে ভালো খাবার দাবার হজম হয় না ভালোভাবে, তারপর ধরেন তার সেন্স দুর্বল, বোকা টাইপের একটু, এই টাইপের আছে। এখন সেটা আস্তে আস্তে কিভাবে ফ্লারিশ হবে, কিভাবে আমরা বুঝতে পারবো? এখানে আসবে, তারপরে বি গ্রেডে আসবে, তারপর সি গ্রেডে আসবে, তারপর ডি গ্রেডে আসবে, এইভাবে এই লেভেলগুলি পাস করে। এখন এই লেভেলে কিছু সিমটম দেখা যাবে যখন বাচ্চা ছোট থাকবে, তখন আবার বি লেভেলে তখন এটা আরেকটু বেড়ে আসবে, তখন মানুষের মধ্যে একটু হুঁশ হবে, তাকে চিকিৎসা দেওয়া হবে। সি লেভেলে আসবে, তখন পয়সাপাতির জন্য চিকিৎসা করাইতে পারি না, কার কাছে যাবো, কেউ উল্টাপাল্টা চিকিৎসা দিল। তারপরে আসবে ডি লেভেলে আসবে একেবারে প্রচন্ড আকারে দেখা যাবে আর কি, বডিতে যেটা দেখা যাবে সেটা আমি ফিলোসফি নিয়ে আরেকটা আছে, সেটা আমি শোনাবো। তো আসবে, তখন আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিই কার কাছে যাবো, আর এতদিন হোমিওপ্যাথি করলাম হয়নি, এলোপ্যাথি করলাম হয়নি, আয়ুর্বেদিক করলাম হয়, এগুলি করে করে আস্তে আস্তে সময়টা নষ্ট হয়। এই যে লেভেলগুলি, এই যে সেন্সর যে এই লেভেলগুলি কিভাবে কাজ করে, বাইরের থেকে যদি কোনো রোগ জীবাণু যেমন টাইফয়েড, ম্যালেরিয়া এগুলো আছে, এগুলো যদি বাইরে থেকে এরকম করে অ্যাটাক করে, এই যে সেন্স যদি দুর্বল থাকে, তাহলে এগুলিকে হবে কি ম্যাগনেটিক আকর্ষণ থাকবে, চৌম্বক আকর্ষণ থাকবে তাদের মধ্যে। সে দুর্বল দেখে সে এই পথে আসতে থাকবে সেন্সকে আক্রমণ করার জন্য। সেন্সকে আক্রমণ করার পর তার বিভিন্ন ধরনের সমস্যা, এবং সে আস্তে আস্তে এইভাবে বার হইতে থাকবে বাইরের দিকে। সেন্সকে আক্রমণ করবে, সেন্সকে আক্রমণ করার পর সে দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাওয়ার পরে ভাইটাল ফোর্সের বিভিন্ন সমস্যা, ভাইটাল ফোর্সের মধ্যে আক্রমণ করবে, আক্রমণ করার ফলে তার হয়তো হজম শক্তি থাকবে না, তার হয়তো জ্বর থাকবে, তার ফোর্স কমে যাবে, বডির ফোর্স কমে যাবে, অন্য তাকে মানে প্রিভেন্ট করার জন্য কেউ মানে কোনো শক্তি সে পাবে না তার অর্গানগুলিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। কারণ তখন যখন আমাদের সেন্স বা নার্ভাস সিস্টেম যখন উল্টাপাল্টা হয়ে যায়, তখন আমাদের মধ্যে আমাদেরকে চালিত করে কতগুলি হরমোন, এই হরমোনগুলি সঠিকভাবে সিক্রেশন হবে না, হরমোন পরে সিক্রেশন না হলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে শুরু করবে, ব্লাড থেকে ধরে হজম শক্তি থেকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে থাকে। সুতরাং এই ব্যাপারে আমাদের খুব ভালোভাবে এই জিনিসগুলো আমাদেরকে রপ্ত করতে হবে। যখনই কোনো মেডিসিন পড়বেন, সেই মেডিসিন পড়বেন, সেই মেডিসিন গুলো যদি আপনারা
একটু একটু চিন্তা করে যদি করে, আমার মনে হয় আল্লাহ রহমতে এই জিনিসটা ধরা খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখন আচ্ছা, তরুণ মস্তিষ্ক পীড়ার মধ্যে যেটা আছে, তরুণ মস্তিষ্ক তরুণ যে মস্তিষ্ক, হায়াসিয়ামাস আছে, স্ট্রেমোনিয়াম আছে, ভিরেট্রাম অ্যালবামেও আছে। এই তিনটাতেই তরুণ মস্তিষ্ক পীড়ার মধ্যে এই ধরনের আক্ষেপ, তারপরে হলো ওগুলো থাকে আছে আর কি। হায়াসিয়ামাসের মধ্যে কিন্তু দেখেন কোন রকমের সিক্রেশন নাই যে আমার কাছ থেকে আমার একটা ফ্লুইড চলে গেল সেই জন্য আমার এরকম হয়েছে, তা কিন্তু না। একটা অটো তার মধ্যে একটা সমস্যা তৈরি হয়। আর ভিয়েটনাম অ্যালবামের মধ্যে তো আমার বডি থেকে ফ্লুইড চলে যাওয়ার ফলে তার মধ্যে দুর্বলতা, বিভিন্ন ধরনের আক্ষেপ টাক্ষেপ এগুলো শুরু হয়, তাই না? তবে তার মধ্যে পার্থক্য হলো যে হায়াসিয়ামাস থাকবে গর্বিত এবং বেশি সন্দেহ পরায়ণ থাকবে, সে খুবই সন্দেহ এবং অতি দুর্বল, যেটা অন্য কোনো মেডিসিনের মধ্যে তেমন থাকে না। দুর্বল মানে কি, সব দিকটা, 5টা ইন্দ্রিয় দুর্বল এবং রক্ত সংবহন তন্ত্র দুর্বল, সবগুলিকে দুর্বল করে ফেলে। আর স্টেমো অতিশয় অনুভূতি প্রবণ। স্টেমোনিয়াম কি করে, তার যেহেতু সেন্স আছে, তার যেহেতু বুদ্ধি জ্ঞান আছে, পরক্ষণে সে কি করে, তার ক্ষণিকের জন্য সে বুদ্ধি লোপ পায়, কিন্তু পরক্ষণে তার সেন্স আসে, আসলে সে অনুতপ্ত হয় তার জন্য, তার কৃতকর্মের জন্য সে সরি বলতে চায় যেভাবেই পারে। যতক্ষণ পর্যন্ত তার মনে তৃপ্তি না আসবে ততক্ষণ পর্যন্ত সে সরি বলতে থাকবে। আর ভিয়েটনাম অ্যালবাম এটা হলো মহান ব্যক্তি ভাবে নিজেকে খুব। বিকারের প্রচন্ডতা যেমন আছে, বেলাডোনার প্রচন্ড রকমের বিকার আছে, অ্যাগ্রাভেশন আছে। বেলাডোনার মধ্যে মুখ লাল হয়ে যায় আর হলো এবং প্রচন্ডতা আছে। হায়াসিয়ামাসের মধ্যে প্রচন্ডতা থাকে কিন্তু প্রচন্ডতা প্রকাশ পায়, এটা এটা ইয়ে হয়ে যায়, কারণ শরীর অত্যন্ত দুর্বল, প্রত্যেক জায়গায় জিনিসটা আছে। কিন্তু বেল কিন্তু তাহলে বেলের সেন্স অনেক বেশি, সেন্স লেভেলটা অনেক বেশি, স্টেমোর সেন্স লেভেলও অনেক বেশি, এবং ভিরেট্রামের হাইস্ট থেকে হায়ার সেন্স লেভেল সবচাইতে কম, ভিরেট্রাম অ্যালবামের চাইতেও কম। এই যে পার্থক্য সূচক বর্ণনাগুলি করলাম, এগুলি কিন্তু অনেক ওষুধেই পাওয়া যায়। তাহলে এখন আপনার আমরা যখন এই যে এই সেন্সের এই যে লেভেল গুলো জানবো, তাহলে আমরা অতি সহজেই এই জিনিসগুলোকে বুঝতে পারবো, সেন্সের লেভেল গুলি সম্পর্কে, এবং পার্থক্য করতে পারবো কোন ঔষধটা দিতে পারবো, কতটুকু পাওয়ারে দিতে পারবো, কিভাবে দিব, কতদিন চলবে, এগুলি ডিউরেশন কতদিন, এগুলি রোগের গভীরতা কতটুকু, এগুলো সবগুলি পরিমাপ করা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, আর হিপনোটিজমের জিনিসটা যেটা বললাম সেটা বলা দরকার ছিল এই জন্য, কারণ এটা না বললে বোঝানো সম্ভব ছিল না, হায়াসিয়ামাসের এটা বোঝানো সম্ভব ছিল না। আচ্ছা, সেন্সের যখন কেন্দ্রবিন্দুটা কয়টা বাজে, বেশ সর্বনাশ, সেন্সের কেন্দ্রবিন্দুটা যখন আক্রান্ত হওয়ার ফলে হায়াসিয়ামাসের রোগীর বুদ্ধি একবার লোপ পায়, আনসেন্স হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, অন্য যতগুলি মেডিসিন আনসেন্স হয় না, দৃষ্টিহীন হয়ে যায়, সে তার দৃষ্টিবোধ কম থাকেই না, সে দৃষ্টিহীন ভাবে তাকিয়ে থাকে। আর স্টেমোনিয়া দুর্বলতা বা জ্ঞানহীনতা থাকে না, তত দুর্বল থাকে না, আর হলো তার সেন্ট্রাল নার্ভের থেকে অনেক দূরে থাকে। আরেকটা জিনিস হলো স্টেমোনিয়ামের বেলায় আর হায়াসিয়ামাসের বেলায় দেখেন কিভাবে আমরা ধরবো যে স্টেমোনিয়াম কিরকম আর হায়াসিয়ামাসের লেভেলটা কিভাবে বুঝবো। দেখেন, একটা হায়াসিয়ামাসের রোগী সে কি করে, সে যখন আনকনসিয়াস অবস্থায় থাকে, যা প্রলাপের অবস্থায় থাকে, তখন সে
বিছানা করতে থাকে, কিন্তু স্টেমোনিয়ামও তো বিছানা করতে থাকে, তাই না? তাহলে আমরা কেন বলি না স্টেমোনিয়াম দিব, ইয়া দিব, হায়াসিমাস দিব? তাহলে পার্থক্য করব কিভাবে, যে আমি কোথায় কি দিব? তা এখন পার্থক্য হলো এটা, যে লেভেলের দিক দিয়ে পার্থক্য বলি। হায়াসিয়ামাসের পার্থক্য হলো যে ও যেহেতু সে দৃষ্টিহীন তাকানো থাকে ইয়ার সময়, এবং তার শরীরে স্পাজম থাকে, যে বডির যে কোনো জায়গায় থাকতে পারে, শুধু এক জায়গায় না, সে কোনো জায়গায় থাকতে পারে, স্পাজম থাকবে, আর দৃষ্টিহীন তাকানো থাকবে, সেন্স থাকবে না কোনো। সে বিছানা ঘুটে, কিসের জন্য ঘুটে? তার আঙ্গুলের মাংসপেশির আক্ষেপের জন্য হতে পারে সেটা, বা অন্য কোনো কারণে শরীরে, বা সে তো দেখে না কিছু, যে কিছু ঘুরছে, যে দেখে না কিছু, কিন্তু স্টেমোনিয়াম কিন্তু পোকা দেখে, বিছানায় পোকা দেখে, এবং সেগুলিকে মুভ করতে চায়, সেগুলো সরিয়ে ফেলতে চায়, চিমটি দিয়ে সরাতে চায়, সেই জন্য সে চিমটি কাটে। আর হায়োসিয়াসের যেহেতু তার স্পাজম থাকে, চিমটি কাটে না, সে চিমটি কাটে না, সে কোনো কিছু থাকলে সেটাকে খামচে ধরে। যেমন আমি একটা রোগীর কথা বলি, রোগী আনকনসিয়াস অবস্থায় ছিল, শুধু তার আত্মাটা ছিল আর কি, বডিতে আর কিছুই ছিল না। তো ওনাকে যদি ধরতাম, উনি করতো কি, মানে ভালো করে হাতটা ধরে ফেলতো, জোরে চেপে ধরতো। উনি কিন্তু নিজে বোঝে না যে জোরে চেপে ধরতো, খুব জোরে চেপে ধরতো, কিন্তু সেটা কিন্তু আসলে জোরে চেপে ধরে না, তার হাতটা কোনো কোনো অবলম্বন পেলে হাতটা অটো সেটাকে কুচকে আসে, হাতটা টাচ পেলে, কোনো কিছু টাচ পেলে সে অটো কুচকে আসে। আর না হয় আঙ্গুল দিয়ে এমন চিমটি দিত চামড়া তুলে ফেলতো। এই যে এরকম, এইটাকে আমরা এটা বলবো না সজ্ঞান না, এটা অজ্ঞানে করলো, এবং শরীরে স্পাজম আছে বলেই এরকম কাজটা করলো, তার সমস্ত শরীরটাকে এক ধরনের কাঁপুনি তৈরি হয়, যার জন্য এরকম করে। যখন দেখেন যাদের নাকি শরীর কাঁপে, তারা যখন হাঁটে, তখন দেখেন আন্দাজে মান্দাজে একটা জিনিস পারলে এত জোরে ধরে, ওরা ছাড়তেও পারে না। ছোট বাচ্চারা ধরলে কি ছাড়তে পারে? ছোট বাচ্চাদের ছাড়তেও পারে না। ওরা ধরে মানে কি, সেটা সে ধরার জন্য না, তার হাতটা ওখানে যাওয়ার পর অটো এটা এটা ইয়ে হয়ে যায়, কলাপস হয়ে যায়, এইরকম অবস্থা। আর সেন্স, সেই সেন্সের একেবারে সেন্ট্রাল লেভেলে, যার জন্য সে কোনো সেন্স বুঝতে পারে না যেটা কি ধরতে হবে, ছাড়তে হবে, কিছু না, কিন্তু হাতটা তার এরকম হয়ে যায়, সে চিমটানোর মতো, চাদরের উপর হাতটা থাকলে হাতটা বাঁকা হয় এবং চিমটানোর মতো মনে হয়, আসলে চিমটানো না, এটা এরকম, এটা একটা অবলম্বন থাকে, সেখানে সে চাপ দিতে চায় বা আটকে রাখতে চায় বা আটকে ধরতে চায়, তাহলে সেটাতে সে ভালো ফিল করে, তার কোনো কিছু জোরে চাপ দিয়ে ধরলে। কারণ এরকম আমি নিজে চোখে দেখেছি যে সেটাতে সে ভালো আরাম ফিল করে যখন কোনো কিছু চেপে ধরে রাখে। আর স্টেমোনিয়াম বিছানার মধ্যে, আর হায়াসিয়ামাসের চোখের মধ্যে একটা পাতলা সুতা সুতা জালি জালি ভাব থাকে, কেউ সুতা বলে, কেউ জালি বলে, কিন্তু পাতলা কিছু একটা ইয়া থাকে, তার চেহারা, তার সে চোখে দেখে না, তার ভিউটাকেও, তার ভিশনটাকেও সে ইনঅ্যাক্টিভ করে ফেলে। আর স্টেমোনিয়ামের ভিশন কিন্তু ইনঅ্যাক্টিভ হয় না, ভিশন ইনঅ্যাক্টিভ হলে সে পোকা দেখে কিভাবে? ভিশনটা একটু পরিবর্তন হয়, সে দেখতে পায়। আর দেখতে পায় কি, কেউ যদি সামনে আসে সে তাকে বিকৃত রূপে দেখতে পায়, মানে কেউ ভালো চেহারা পচা চেহারা দেখা যায়, এটা যার জন্য সে ভয় পায়। ওই যে কেউ যদি আসে তাহলে ভয় পায়, সে চেহারাটাকে বিকৃত দেখে, বিছানায় পোকা দেখে, সেটা মুখ করাতে চায়, সে সরাতে চায়। এই যে দৃষ্টির যে বৈষম্যগুলি আসে, সেটা সেন্স, সম্পূর্ণ সেন্সের উপর ডিপেন্ড করে, সেন্সটা কত। যখনই দেখবো যে আমাদের ভীষণটা এই টাইপের, সে দেখে ঠিকই, কিন্তু ভীষণটা একটু এলোমেলো। আবার কেউ সময় আছে সে দেখে না, আবসা মনে হয় এটার মধ্যে একটা পর্দা দেওয়া বা কিছু, দেখতে পায় না, তখন ভীষণটার অবস্থান বুঝতে হবে যে ভীষণটা কোন লেভেলে আছে, তখন এই ভীষণটার লেভেল দেখতে হবে, তখন সেইভাবে আমাদেরকে চিকিৎসা করতে হবে। হায়াসিমাসের বেকার অবস্থা আর বেলেনার বেকার অবস্থার মধ্যে পার্থক্য তো বললামই, যে মুখটা লাল হয়ে যায়, আর ওগুলো সবই জ্বরের বেলায় বেকার অবস্থা বা স্পাজমের বেলায় হয় বা আক্ষেপের বেলায় হয়। আর আক্ষেপের বেলায় তো মুখ লাল, এটা একটা সাংঘাতিক রকমের একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে আর কি, সিমটম। তাহলে এই যে কি করে তার হায়াসিয়ামাসের যে মুখটা ফ্যাকাশে দেখা যায়, বসা দেখা যায়, আর বেলের যে লাল দেখা যায়, তার মানে বেলের স্নায়ুতন্ত্রের স্নায়ুর উপর কাজ করছে, কিন্তু রক্ত সংবহন তন্ত্রের উপর কিন্তু সে কাজ করেনি।
তাকে কিন্তু দুর্বল করতে পারে নাই, তারা সেটা টাচ করেছে কিন্তু সেটা উত্তেজিত, টাচ করাতে সেটা উত্তেজিত হয়েছে, যেটা নাকি আমি আপনাদেরকে পানির ঘোরানো পানির কথাটা বললাম, যে এটা কিনারা যে স্পর্শ করেন পানিটা ছিটে যাবে, তো ওইটা বেলারটা ঠিক ওই লেভেলে বলে তার মুখ রক্ত সংবহন তন্ত্রের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, কিন্তু হায়াসিয়ামাসের কিন্তু উচ্ছ্বাস নাই, সে সেটাকে পুরাপুরি ইনঅ্যাক্টিভে পরিণত করে ফেলছে, রক্ত সংবহন শুধু বাঁচার জন্য চলছে আর কি, ধীর গতিতে। এই যে রক্ত সংবহন দিয়ে আমি আপনার বেলাডোনার আর হায়াসিয়ামাসের যে লেভেলটা, সেই লেভেলটা আমি বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু বোঝাতে পেরেছি আমি। আর আর এই যে ভিরেট্রাম অ্যালবাম যেটা আমি বলেছিলাম, সেটার মধ্যে তো ফ্লুইড চলে যায়, শরীর দুর্বল হয়ে যায়, এটাতে তেমন কোনো কিছু না। তা এখন আমরা যেটা বলতেছিলাম যে বেশিরভাগই স্ট্রেমোনিয়াম আর হায়াসিয়ামাস প্রায় পাশাপাশি, সামান্য একটু হেরফের। স্টেমোনিয়ামে কিন্তু রক্ত সংবহন তন্ত্রকে ইয়ে করে না, নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে ঠিকই, কিন্তু রক্ত সংবহন তন্ত্রের মধ্যে নাই, কিন্তু হায়াসিয়ামাস রক্ত, এটা খেয়াল করতে হবে। এবং তার দুর্বলতা হলো মেন জিনিস, হায়াসিয়ামাসের দুর্বলতা হলো মেন, তারপরে স্টেমো, তারপরে বেল। হায়াসিয়ামাসের দৃষ্টিতে কি বলি, ইয়েতে ফিলোসফি অফ হোমিওপ্যাথিতে যে হ্যানিম্যানের যে ইয়েটা দেওয়া আছে, সেটাতে হলো the symptom express the body, mind, spirit are the manifestation of of that imbalance. তার মানে সিমটম গুলি যে যে আমি এই যে এতক্ষণ ধরে বলে আসলাম সেইটার যে ইয়েটা ফিলোসফির দিক দিয়ে আছে, হোমিওপ্যাথির সাথে যেটা দেখে, সিমটম expressed by the body, mind and spirit, এক্সপ্রেস করে, আর পরিবর্তন টুকরি করে ইমব্যালেন্স। আচ্ছা, by the symptom of illness with the appropriate homeopathy remedy. তাহলে এই the vital force returns, খেয়াল করবেন এখানে, the vital force returns to balance, সেই ব্যালেন্সটা কে করে, হোমিও রেমেডি দিয়ে। সেই হোমিও রেমেডিটা কি, সূক্ষ্ম একটা শক্তি, যেই শক্তিটা আমাদেরকে নার্ভাস সিস্টেমকে টাচ করতে পারে। The symptom disappear as the person heals themselves. তাহলে এই সিমটম চলে যায় কি করলে, আমরা করতে পারি কিভাবে, আমরা সেই হোমিও রেমেডির মাধ্যমে। অ্যানিম্যালের কথা ছিল এই যে আমরা যে এই যে একটা শক্তি, সেই শক্তিটাকে আমরা এই হোমিওপ্যাথি যে সদৃশ্য বিধানে যে ওষুধটা, মেডিসিনটা তৈরি করেছেন, সেটাই একমাত্র তার তার যে ভাইটাল ফোর্স, যে সিমটম ভাইটাল ফোর্সের ইনঅ্যাক্টিভ ভাইটাল ফোর্সের যে পরিবর্তনের ফলে আমাদের বডিতে যেই সিমটম গুলি তৈরি হয়, সেই সিমটম গুলিকে যদি আমরা দূরীভূত করতে হয়, তাহলে আমাদের সেই হোমিওপ্যাথি মেডিসিনের সাহায্যে সেটা করা সম্ভব হবে। ওরা তো ইম্পর্টেন্ট, অনেক জিনিস আছে মাঝখান থেকে বলা, তো সেই জন্য জিনিসগুলি বুঝতে একটু সমস্যা। যাই হোক, অনেক সময় নিয়ে নিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কষ্ট করে শুনেছেন, আমি বলতে পারবো না যে কে কতক্ষণ বুঝাতে পেরেছি, আমি জানি না। ম্যাম অসাধারণ আলোচনা করেছে আজকে, সত্যি। ম্যাম একটু কথা বলা যাবে? জি হ্যাঁ, জি, অবশ্যই, বলেন। প্রশ্ন থাকলে এর কেমন মধ্যে আছেন? আছি আলহামদুলিল্লাহ। ম্যাম আমি ডিএইচএমএস কমপ্লিট করছি বাংলাদেশ আপনার জয়কালী মন্দির, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এখানে। আমিও তো ওখান থেকেই পাস করেছি। তো ম্যাম আমি চাচ্ছিলাম যে আমি তো বিএইচএমএস করি নাই, তো চাচ্ছিলাম কলকাতা থেকে একটা কোর্স করার জন্য, তো কি করতে পারি? এর 30 পিলার্স
উম কলকাতা থেকে করতে চান, ভালো তো এটা। জি, কিন্তু কিভাবে আপনারা করতে পারি? মানে দেখছিলাম যে আমাদের একটা স্যার অনলাইনে যোগাযোগ করতে পারেন, এখন তো অনলাইনে সব জায়গায় ক্লাস হচ্ছে। অনলাইনে কি সার্চ দিয়ে পরে জানবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্চ দিয়ে করতে পারেন, এখন তো অনলাইনেই ক্লাস হয়। ও আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ভালো Thank you. থাকবেন। আচ্ছা, সকলকে ধন্যবাদ দিয়ে রাখছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ধন্যবাদ আপনাকে। আজকের আলোচনার উপর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আমাদের আলোচনার সময় শেষ, আলোচনাও শেষ। আমরা কোয়েশ্চেনের পরে আমরা ক্লাস শেষ করে দিব। কারো কিছু জানার থাকলে বলতে পারেন। আসলে জানার আমাদের অনেক কিছু আছে, কিন্তু আমাদের তাহমিনা ম্যাম অনেক সুন্দর করে বলেছে। আসলে খুবই ভালো লাগছে ক্লাসটা। আসলে আমাদের সেন্সটাই কিন্তু আমাদের বডিটাকে কন্ট্রোল করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে 5টা ইন্দ্রিয় শক্তি, ওইটা দিয়ে আমাদের সব ব্রেন পরিচালিত করে। খুবই ভালো, ভালো এবং মন্দ দুটোই শক্তি আমাদের কাছে আছে। আমরা যদি অনিয়মিত ভাবে চলি, ঘুম না পড়ি, তাহলে কিন্তু আমাদের ব্রেনটা দুর্বল হতে থাকে, অশুভ শক্তিটা তখন কিন্তু ভর করে এবং তাকে কিন্তু জানায় যে তুমি ভালো পথে চলছো না। এটার কারণেই কিন্তু সে অসুস্থ হতে থাকে, ডিপ্রেশন। তো আসলে আমাদের তাহমিনা ম্যাম অনেক সুন্দর করে বলেছে, অনেক সুন্দর। আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে। এটাই। থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর কথা বলার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ সালমা ম্যামকে। আমাদের আজকের আলোচনার উপর কারোর কিছু যদি জানার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন প্লিজ। আমরা ক্লাস শেষ করে দিব। ম্যাম, উপভোগ্যময় ক্লাস, এমন ক্লাস ম্যামের কাছ থেকে আবারও চাই আপনার মাধ্যমে। জি স্যার, অবশ্যই। এটা তো আসলে অনেক বড় একটা সেন্সের অনেকগুলো পার্ট আছে। তো সেন্সের এখন আমি ওই হায়ার সিএমএস কে ধরে সেই পার্ট গুলিকে আলাদা করে তারপর উপস্থাপন করলাম, যে জিনিসটা বোঝার জন্য যে মেডিসিন গুলো সেন্সের উপর কিভাবে কাজ করে। এরকম অনেকগুলোর মধ্যে আছে এরকম, এবং অর্গাননের 9 থেকে 12 পর্যন্ত এই সায়েন্স সম্পর্কে খুব ভালোভাবে বলা আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, আসলে Thank you, ma'am. Thank you. আজকে অসাধারণ ক্লাস হয়েছে। আমার মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নেই। যদি থাকে প্লিজ তাড়াতাড়ি একটু রেসপন্স করেন, আমরা না হলে ক্লাস শেষ করে দিব। ম্যাম, বোধহয় কারো কিছু প্রশ্ন নেই, তাহলে আমরা কি ক্লাস শেষ করে দিব? হ্যালো, জি বলুন। সাধারণ আলোচনা। আজকে একটা নতুন মাত্রা পেলাম, সেন্স সম্বন্ধে, লেভেল অফ সেন্স। আচ্ছা, এখন আমি বলতে চাচ্ছি কি যে সিজোফ্রেনিয়াটা কোন লেভেলে গিয়ে হয়? সিজোফ্রেনিয়া, এই যেমন স্টেমোনিয়ামে আছে, হ্যালুসিনেশন আছে, সিজোফ্রেনিয়ার লেভেলটা হলো স্টেমোনিয়ামের লেভেলে চলে যায়। এটা হায়ার সিএমএস এর লেভেল পর্যন্ত যায় না। যদি যেত তাহলে সে আনকনসিয়াস থাকতো প্রায় সময়, বা কোনো কিছু বেশি ধারণ করতে পারতো না। কিন্তু সিজোফ্রেনিয়াতে কিন্তু তা হয় না। হ্যাঁ, তার কিন্তু ক্ষণিকক্ষণ, যেমন স্টেমোনিয়াম থাকে, স্টেমোনিয়াম যেরকম ক্ষণিকক্ষণ সে আনকনসিয়াস থাকে, কিন্তু পরক্ষণেই সে ইয়ে হয়ে যায়। কিন্তু হায়ার সিএমএস কিন্তু একটা সেন্ট্রাল সেন্সে চলে যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব সুন্দর আলোচনা ম্যাম। আজকে একটা নতুন মাত্রা পেলাম কি, এই যে আলোচনা গুলো করলেন ব্রেনের উপরে, মস্তিষ্কের যে স্টেমোনিয়াম, হায়োসিনাস, ডিরেক্টম অ্যালবাম। আচ্ছা ম্যাম, আরো তো অনেক ব্রেনের উপরে আছে, সেগুলো একটু আলোচনা করবেন, যেমন অ্যানাকার্ডিয়াম, হ্যাঁ ওইগুলো, ইগনিশিয়া। হ্যাঁ, ওই নিয়ে এখানে তো অনেকগুলো মেডিসিন আমি বলেছি, তখনও অনেকগুলো মেডিসিন আছে। যেমন ধরেন হায়োসিয়ামাস সেন্স প্লাস রক্ত সংবহন তন্ত্র, দুইটাকে সে অ্যাটাক করে। আর স্টেমোনিয়াম কিন্তু সেন্সকে করছে আর অন্যান্য অর্গান গুলোকে করছে, কিন্তু ওইভাবে করছে না। আর আপনি যেন একুনাইট বললেন বা অ্যানাকার্ডিয়াম বলেন, সেগুলোর ব্যাপারে তো আমি এখানে আসি নাই, শুধু হায়োসিয়ামাস কে নিয়েই টার্গেট করেই বলছি।
ওগুলি একটু ভিন্ন ধর্মীয় হয়ে যায়। আচ্ছা, ওই নিয়ে আরেকটা ক্লাস করার জন্য খুব ভালো হয়েছে আলোচনা। ওরা চিন্তা করতে হবে না তাকে কি পাওয়ার ওষুধ দিব, এখন আমি তাকে বায়োজেনেটিক ট্রিটমেন্ট দিব কিনা, ডিপ অ্যাক্টিং মেডিসিন দিব কিনা, বা এইগুলি তার কতদিন চলবে, কতদিন ভালো হতে সময় লাগবে। এই সেন্সের লেভেলটা যদি জানেন তাহলে আপনার একটা রোগী কতদিন লাগবে সময় ভালো হতে এটা কিন্তু আপনি ধরে নিতে পারবেন। প্লাস মাইনাস আছে কিন্তু ধরতে পারবেন যেটা এতদিন সময় লাগবে, এটা ভালোই হবে না। থ্যাংক ইউ। বরিক মেডিকাটা আমি খুব পড়ি, হ্যাঁ। আজকে সোজা লাইন কালি দাগ দিয়ে দেবো ডায়াবলিক এটা। এই যে একটা আপনার থেকে শিখলাম, এটা সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ডক্টর নাসির ম্যাম, জি থ্যাংক ইউ ম্যাম। আসলে কথা বা প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে। বিষয়টা হলো এইটুকুই যথেষ্ট না, আমার যেটা মনে হচ্ছে যে সিক্স সেন্সের একটা শুধুমাত্র নার্ভাস সিস্টেমের উপরে যে আপনি আলোচনা রেখেছেন, যে স্ট্রেমোনিয়ামে গেলে তার শেডটা কেমন থাকবে, ভিরেট্টামে গেলে কেমন থাকবে শেড, তারপরে বেলেডোনাতে শেড কেমন থাকবে। আসলে এই যে শেড গুলো প্রত্যেকটা সেন্সের মানে সিক্স সেন্সের প্রত্যেকটা সেন্স থেকে এগুলো আলোচনা করলে মানে এই কারণে এই লেভেলে গেলে এইটা হচ্ছে, এই ধরনের ইন্ডিকেশন আসতেছে, এই জিনিসগুলো করে আমরা যদি ভালো করে জানি বা ক্লিয়ার হই, এই বিষয়গুলো পরিষ্কার হলে আমার মনে হয় তখন মেডিসিন নির্বাচন করার ক্ষেত্রেও সহজ হয়ে যাবে। তো এখন মেডিসিন নিয়ে আলোচনা করতে গেলে সময়ের আসলে অনেক সময় দরকার, লেন্দি টাইম। কিন্তু যদি আমি জানি যে আমার এই লেভেলে গেলে এই ধরনের ইন্ডিকেশন গুলো শো করে, একটা পেশেন্ট এই ক্লিনিকে এসে এই প্রবলেম গুলো বলে, যে এই লক্ষণ গুলা বলে বা সিমটম গুলা বলে, তাহলে এই লেভেল গুলা জানলে আমার মনে হয় মেডিসিন নির্বাচন, তখন মেডিসিন সিলেকশনটা আলাদা এমনি চলে আসবে। এরকম মনে হয় ক্লাস আরো সবাই রাজি থাকলে আমার মনে হয় আরো ক্লাস এরকম রাখা উচিত। এটাই আমি বলছি আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ। ঠিকই বলেছেন যে আমরা যখন লেভেলটা জানবো না তখন রোগী যে সব লক্ষণই তাকে বলতে হবে তা না, আপনি কিন্তু ধরে নিতে পারবেন যে এই জিনিসগুলো হচ্ছে, এমন জিজ্ঞেস করবেন তো সেইগুলো বলে হ্যাঁ আমার তো হয়েছিল বা হচ্ছে বা এরকম হয়তো আমি তো ভুলে গেছি বা আমি খেয়াল করিনি জিনিসটা। হ্যাঁ, অনেক সময় পেশেন্টরা খেয়াল করে না, এটাকে সিমটম যে এটাই বুঝে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের লেভেলটা জানলে হয় কি, রোগীরা যদি নাও বলে তাহলে আমরা ধরে নিতে পারি যে এর এই সমস্যাগুলো হচ্ছে। যেমন আমার এই যে টেক্সাস থেকে একজন পেশেন্ট আমাকে ফোন করেছিল যে ওনার এরকম, তখন আমি বলছি যে আপনার এই সমস্যাগুলো, হ্যাঁ তাই তো আমার তো এই সমস্যাগুলো আছে, আপনি বুঝলেন কেমন করে। এই যে এই জিনিসগুলো জানতে পারবে, এছাড়া সম্ভব না। সেন্স লেভেলটাকে বুঝতে হলে বুঝে যদি করতে পারে তাহলে অবশ্যই এটা ধরতে পারবে এবং ওই যে ওষুধ সিলেকশন করতে পারবে। থ্যাংক ইউ। ম্যাম, থ্যাংক ইউ। প্রাথমিক কি ডিপ্রেশনটা আমরা ধরে নিতে পারি? কোশ্চেনটা আবার বলেন প্লিজ। সেন্স লেভেলের প্রাথমিক পর্যায়ে যেটা আসে, ডিপ্রেশনটা মানুষের দুশ্চিন্তা থেকে যেটা আসে, এটা কি আমরা প্রাথমিক পর্যায়ে ধরে নিতে পারি? হ্যাঁ, ডিপ্রেশনটা গোয়িং টু দা ব্যাড সিচুয়েশন, এটা হলো অবশ্যই যারা নাকি প্রথমেই ডিপ্রেসড হয়ে যায় না। আমি এখানেও একটা ডিপ্রেসড পেশেন্টের ট্রিটমেন্ট করছি, সে এমনই অবস্থা যে নিজের হাত কাটতো, রক্ত বার হলে তারপরে তার ভালো লাগতো, নিজের হাত কাটলে রক্ত বার যখন হতো তখন তার ভালো লাগতো, কতখানি সে ডিপে চলে গেছে। এবং এক সময় ডিপে যেতে যেতে এমন একটা সেন্ট্রাল ডিপে যখন চলে আসবে তখন সে তাকে বলবে পাগল হয়ে গেছে, তার মানে নর্মাল তার কোনো সেন্স থাকবে না এবং উইকনেসও চলে আসবে তার মধ্যে। যদি ব্লাডটাকে এখানে কিন্তু হায়োসিমাসের কথা বলছে, শুধু ইয়ে না, শুধু সেন্ট্রাল নার্ভকে যে করেছে তাহলে সে পাগল হয়ে যেত, কিন্তু সে রক্ত সংবহন তন্ত্রটাকেও অ্যাটাক করেছে, যার জন্য তার শরীরে দুর্বলতা এসে গেছে, আরো বেশি রকমের দুর্বলতা এসে গেছে। সেই ক্ষেত্রে যদি সেন্সটাকে বেশি অ্যাটাক করে ফেলে তো অন্যান্য অর্গান গুলো অত অ্যাক্টিভ থাকতে পারবে না এবং ভাইটাল ফোর্সও তত সঠিকভাবে সব জায়গায় সিগন্যাল পাঠাতে পারবে না, হরমোনাল কিছু ইমব্যালেন্সই তৈরি হবে, ফলে তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। প্লাস পাগল তো আছে, পাগলের যে শক্তি নেই কে বলছে, পাগলেরও শক্তি থাকে, কিন্তু সেটা সেই না, সেটার উপর ডিপেন্ড করবে আপনার অবস্থার উপর।
তবে এটা ঠিক কথা বলছেন যে আস্তে আস্তে কেন্দ্রের দিকে চলে যাচ্ছে, সে এক সময় পুরো সেন্সলেস হয়ে যাবে, নর্মাল সেন্স থেকে বাইরে চলে যাবে। কিন্তু সেটা আঙ্গিক কিছু কিছু অর্গান, 5টা অর্গানের সবগুলো সেন্সলেস না, কিছু অর্গানের সেন্সলেস হয়ে যাবে। সে গন্ধ পায়, স্বাদ পায়, বুঝতে পারে এটা ভালো লাগে না খারাপ লাগে, এগুলো সব বুঝতে পারে। কিন্তু হায়ার সেমিস্টার কিন্তু বুঝতেই পারে না কিছু, চোখেই তো দেখে না। সে পঞ্চ ইন্দ্রিয় পুরো অ্যাটাক করে ফেলছে। কিন্তু যারা নাকি ডিপ্রেশনে যায় তারা কিন্তু পঞ্চ ইন্দ্রিয় অ্যাটাক হয় না। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যামকে। আজকের আলোচনার উপর কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করে দিব তাহলে। হ্যালো ম্যাডাম। জি হ্যালো। বলুন। হ্যাঁ, আলোচনা তো খুব ভালোই হয়েছে। আপনি হিপনোটিজমের লেভেল গুলো বললেন, কিভাবে করতে হয় সেটা কি জানা যাবে? কিভাবে বুঝতে পারেন প্রশ্নটা? মানে হিপনোটিজম কিভাবে করতে হয়? সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে তো, কথাটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিভাবে মানে হিপনোটিজমটা কিভাবে করতে হয়? ও হিপনোটাইজ, হিপনোটাইজ স্যার আপনি কথা বলুন, ডাবল সাউন্ড আছে জানেন তো স্যার, যার কারণে কথাগুলো বুঝতে পারছে না তাহমিনা ম্যাম। না এবার বলুন, উনি সাউন্ড ইয়ে করছে তো যার কারণে একটা ব্যাড সাউন্ড আসছিল, উনি মিউট করলে ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনি বলুন ম্যাম। হিপনোটাইজ কিভাবে করতে হয় এটা তো এইভাবে তো শিখানো যাবে না। হিপনোটাইজটা না, ম্যাসমারিজম যে জিনিসটা হালকা যেটা, সেটা আপনার একটু চিন্তা ভাবনা করলেই করতে পারবেন। শুধু চিনতে হবে, আপনাকে জানতে হবে, মানুষের সম্পর্কে জানতে হবে। তারপর এটা কিভাবে শিখাবো, এটা তো শিখানোর মতো তেমন কিছু না, কিছু কিছু আপনাদের ইয়ে করতে হবে আর কি। এই সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করবেন, এগুলোর মধ্যে বই আছে, এবং হ্যানিম্যানের লেখা বই আছে হিপনোটিজমের উপরে, মেসমারিজমের উপরে, সেটা হয়তো আপনি কালেক্ট করে পড়তে পারেন। আর হিপনোটিজমের উপরে বই আছে, সেগুলো পড়তে পারেন। এতে মানুষের ইন্দ্রিয় শক্তি প্রচন্ড রকম শক্তিশালী হয়। হ্যাঁ, আপনার এটা হোমিওপ্যাথির জন্য খুবই ভালো একটা জিনিস, যে মেসমারিজম জিনিসটা, যেটা নাকি আপনার পেশেন্ট আসলে পেশেন্টের সাথে কথা বললেই পেশেন্ট সম্পর্কে আপনি বুঝতে পারবেন যে এই পেশেন্টটা কোন মায়াজমের, এই পেশেন্টের কি কি সমস্যা হতে পারে, সে আমাকে হাইড করছে কিনা কোনো কথা, এগুলো আপনি আপনার অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে পারবেন। আমার মনে হয় আপনি সেটা করতে পারেন। মেসমারিজমের মধ্যে অনেকগুলো বই আছে, সেগুলো আপনি পড়তে পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। আসলে ম্যাম আপনি যা বলেছেন এটা ঠিক, পড়ার কোনো বিকল্প নেই। ম্যাসমেরিজম, হিপনোটিজম এগুলো নিয়ে যদি আলোচনা করা শুরু হয় তাহলে আজকের দিনেও শেষ হবে না। ওটা আরো গভীর এবং আরো ব্যাপক একটা আলোচনা। তো আসলে এইটার সাথে ওইটা রিলেটেড আছে, এটা ঠিক আছে, বাট এইটার বিস্তারিত জানতে গেলে এটা শেষ হবে না আসলে। তো আর কারোর কিছু বলার যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করব প্লিজ। ম্যাম আমরা কি ক্লাসটা শেষ করব? হ্যাঁ, শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে। ওকে ঠিক আছে। আমার এখানে তো 11:30, রাত 11:30 বাজে। জি জি ম্যাম, আপনারা অনেক সময় হয়ে গেছে। আমরা তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, কষ্ট করে সবাই শুনলেন কথাগুলো এবং প্রশ্ন করলেন, সেই জন্য প্রশ্ন করলে ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।